শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত। দর্শকরা, আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা এই মুহূর্তে দেশের রাজনীতিতে এই বিষয়টা নিয়ে জোরদার চর্চা চলছে। আপনারা জানেন যে মন্ত্রিসভা তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি মন্ত্রিসভা গঠন হওয়ার পর দেখা যাচ্ছে আরএসএসের প্রধান মোহন ভাগবত একটা বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যকে কেন্দ্র করে এখন দেশের রাজনীতির তোলপাড়। এখানে সংঘপ্রধান মোহন ভাগবত বিজেপিকে কিছু পরামর্শ দিয়েছেন এবং কতগুলো শব্দ তিনি তার ভাষণে উচ্চারণ করেছেন। আপনারা জানেন এগুলো পত্রপত্রিকায় বেরিয়েছে, তবু আমি কয়েকটা বিষয় আনছি এখানে এবং আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো আরএসএসের মুখপাত্র, ইংরেজি মুখপাত্র অর্গানাইজারে বিজেপিকে কিছু উপদেশ এবং বিজেপিকে কিছু দোষারোপ করা হয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে আনবো। আপনারা জানেন যে বিজেপি হলো আরএসএসের একটি রাজনৈতিক সংগঠন। আরএসএস একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং তার প্রায় 29টি শাখা রয়েছে। এর মধ্যে রাজনৈতিক যে শাখাটি সেটা হলো ভারতীয় জনতা পার্টি। তো স্বাভাবিকভাবেই আরএসএসের আপনি বলতে পারেন প্যারেন্ট অর্গানাইজেশন। তো আরএসএস কি ভাবছে বিজেপি নিয়ে সেটা একটা তাৎপর্যপূর্ণ সেটা অত্যন্ত তাৎপর্য রয়েছে রাজনীতিতে। তো মোহন ভাগবত যা বলেছেন আপনারা জানেন, তবু আমি একটু আনছি। সেটা হলো যে মোহন ভাগবত প্রথমে বলেছেন যে মণিপুর যখন জ্বলছিল তখন সরকার কোনো পদক্ষেপ নেয়নি, তো তিনি আশা করছেন এবার মণিপুর নিয়ে সরকার পদক্ষেপ নেবে। এই মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও মণিপুরে আসেননি। এ নিয়ে বিরোধীরা অনেক সমালোচনা করেছিল, কিন্তু এরপরও প্রধানমন্ত্রী একবারও মণিপুর যাননি। আচ্ছা, প্রধানমন্ত্রী যাননি ঠিক আছে, কিন্তু মণিপুরকে গত এক বছরও শায়েস্তা করা গেল না। মাফ করবে, শায়েস্তা শব্দটা নয়, মণিপুরকে এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। তো এখানে একটা প্রশ্ন উঠে আসছে, শুধু এখানেই নয়, এবং মোহন ভাগবত বলেছেন যে রাজনীতিতে বিরোধীরা থাকবে। এই যে নির্বাচন হয়েছে, বিরোধীদের বিরোধী ভাবতে হবে। এরা শত্রু নন, কিন্তু এমনভাবে রাজনৈতিক প্রচার হয়েছে যে বিরোধীদের একটা শত্রু হিসাবে দেখানো হয়েছে। এটা মোহন ভাগবত বলেছেন। অর্থাৎ, এবং আমরা জানি যে শাসক দলের অনেক নেতা এমন মন্তব্য করেছেন মনে হচ্ছে যেমন বিরোধীরা শত্রু। একটা গণতান্ত্রিক দেশে দুইটি মতামত থাকতেই পারে, এটাও মোহন ভাগবত বলেছেন। যে কথাগুলো আমি এখানে বলছি এটা কিন্তু আমার কথা নয়, মোহন ভাগবতের কথা। এবং তিনি বলেছেন যে যে কোনো একটা বিষয়ে সংসদে একটা নির্বাচন হয়ে দুটো পক্ষ থাকে, তিনি বিরোধী পক্ষ বলতে রাজি নন মোহন ভাগবত। তিনি বলেছেন প্রতিপক্ষ, অর্থাৎ যারা শাসক দল তাদের অন্য দল হলো তাদের প্রতিপক্ষ, বিরোধী নয়। তো প্রতিপক্ষের কথা শুনতে হবে, তাদের কথাটাও, এবং সবসময় যে সহমত হবে এমন নয়, তার জন্য সংখ্যাগরিষ্ঠ মতামতকে গণতন্ত্রে মেনে নেওয়া হয়, এটাই বলতে চাইছেন মোহন ভাগবত। এভাবে তিনি তার দীর্ঘ ভাষণে অহংকার, সহমত এবং অহংকারী, এবং সেবক কখনো অহংকারী হতে পারেন না। এই যে অহংকার শব্দটা জাতীয় মিডিয়া, দেশের মিডিয়া বোঝানো হচ্ছে, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করা হয়েছে এই শব্দটা দিয়ে। তো স্বাভাবিকভাবে মোহন ভাগবতের বক্তব্য নিয়ে এখন অনেক কথাই উঠছে। তো আসলে এই বিষয়টা একটু অন্যরকম। কর্ণাটকের নির্বাচনের পর যখন বিজেপি হেরে গিয়েছিল তখন অর্গানাইজার একটা আর্টিকেল বেরিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এখন আর নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর মুখকে সামনে এনে দেশের নির্বাচন হবে না। তারপর মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং রাজস্থানে বিজেপি জয়লাভ করার পর বিজেপির মধ্যে একটা ধারণা এসে যায় যে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখটাই দলকে জিতিয়ে আনবে। যার জন্য 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে নরেন্দ্র মোদীর মুখকে সামনে রাখা হয়েছে আর বলা হয়েছে ইস পার 400 পার। তো এই বিষয়টাকে এবার আমি একটু মোহন ভাগবতের বক্তব্য থেকে সরিয়ে আমি আরএসএসের মুখপাত্র অর্গানাইজার কি লিখেছে সেটা একটু আপনাদের সামনে আনছি। অর্গানাইজারের বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা মনে রাখবেন, আরএসএস যা ভাবছে সেটা রিফ্লেকশন বা প্রতিফলন ঘটছে কিন্তু অর্গানাইজারে। এবং আপনাদের আরেকটা কথা আমি জানানোর প্রয়োজন, যে আরএসএস যদি যে কোনো দলকে যদি মনে করে, আরএসএস যদি মনে করে বিজেপিকে বাদ দিয়ে এই সারা দেশে অন্য একটা দল তৈরি করতে, তারা 1 মাসের মধ্যে সেটা পারবে। এবং আরএসএস যদি বিজেপির সঙ্গ না দেয়, তাহলে বিজেপি নিজের জুড়ে 150টা আসন জিততে পারবে না, এটা বলে দেওয়া যায় নির্দ্বিধায়। তো সুতরাং আরএসএসের আদর্শেই বিজেপি অনুপ্রাণিত। সুতরাং আরএসএস যেটা বলবে সেটা বিজেপিকে আজ না হোক কাল মানতে হবে, না মানলে আগামীতে বিজেপির পক্ষে একটা বিপদ দেখা দিতে পারে। এটা কিন্তু ঘটনা।
তো কী হয়েছে, অর্গানাইজারে যেটা লেখা হয়েছে সেটা হলো যে প্রথমে যেটা শুরু করা হয়েছে সেটা হচ্ছে যে ইস্পার 400 পার, এই ধরনের একটা কথা বলে যারা নরেন্দ্র মোদীর মুখে আলোকিত মুখের সামনে সেলফি তুলছেন তারা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন। কথাগুলো এইভাবেই বলা হয়েছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। এবং এখন শুরু করা হয়েছে এইভাবে যে যারা এসব সেলফি দিচ্ছেন বা যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন তারা ভুলে গেছেন তারা মানুষ থেকে অনেকটা দূরে সরে গেছেন। অনেকগুলো উদাহরণ তিনি এনেছেন। প্রথমে তিনি বলেছেন যে আরএসএস কেন এবার তেমনভাবে বিজেপির হয়ে কাজ করেনি। এই উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন 2014 সালের সাধারণ নির্বাচনে আরএসএস প্রায় 60 লক্ষ সভা করেছিল সারা দেশে। এটা কিন্তু আরএসএসের একটা উঠোন সভা বলে, এটা একটা উঠোনে বসে 20-25 জনের সঙ্গে একটা সভা করা হয় এবং এটা খুব কাজের সভা হয়। এখান থেকে আরএসএস বিজেপির জন্য যে কাজ করে, যে বিজেপিকে জেতার ক্ষেত্রটা প্রস্তুত করে দেয়। আপনি ভাবছেন 60 লক্ষ লোক, 60 লক্ষটি সভা হয়েছে এবং সেখান থেকেই যে তৃণমূল স্তরে যে বিজেপির যে উত্থান সেটার বুনিয়াদ তৈরি হয়। কিন্তু মিডিয়াতে বা সব জায়গায় নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে নরেন্দ্র মোদীর জন্যই এতটা ঘটেছে এবং আমরা যারা মিডিয়ার সঙ্গে জড়িত আমরা এটাই ভাবি যে নরেন্দ্র মোদীর জন্য এটা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসটাকে সামনে রাখা হয়েছে, মানুষ তাকে ভগবান ভেবেছেন বা ভেবেছেন হয়তো এই দেশটাকে তিনি দারিদ্রতা থেকে রক্ষা করতে পারবেন। কিন্তু অতটা সোজা ছিল না। আরএসএসের যে একটা ভিতরে ভিতরে নিঃশব্দ কাজ সেটা কিন্তু অনেকটা এখানে কাজে এসেছে। কিন্তু এখানে লেখা হয়েছে আরএসএসকে সেইভাবে মর্যাদা দেওয়া হয়নি। তো এবার আরএসএস তেমনভাবে কাজ করেনি, কারণ বিজেপির অনেক বিশাল একটা কার্যকর কর্মী বাহিনী আছে। তারা মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, বিজেপির কাজ যা ভালো ভালো কাজকর্ম সেটার সুফল তারা মানুষের কাছে পৌঁছে দেবেন। কিন্তু তারপরেও দেখা গেল এই ফলাফলটা এসেছে। তো এখানে তিনি পুরোপুরি এবং এর জন্য বিজেপি কর্মকর্তারা বা কর্মীদের পরিশ্রম না করাকেও পরোক্ষে আরএসএসের মুখপাত্রে অর্গানাইজারে এই ফলাফলের জন্য দাবি করা হয়েছে। এবং যারা ভাবছেন যে বিজেপি একটা সাংঘাতিক কিছু করে দিয়েছে, আসলে এবার যে বিজেপি 240-এ নেমেছে, 260 থেকে 203 থেকে 240-এ প্রায় 63টি আসন কমেছে বিজেপির। এবং যদি আপনি পুরো জোট ধরেন তাহলে আরও কমেছে। তো সেখানে বিজেপির এই আত্মমন্থনটা জরুরি বলেই অর্গানাইজার মনে করছে, এখানে অহংকারের কোনো জায়গা নেই। 2 নম্বর যে কারণটা এটা বলা হচ্ছে সেটা হলো আনরিচেবল নেতা, যেটা বলা হচ্ছে ইংরেজি টার্ম যেটা আনরিচেবল নেতা, মানে যাদেরকে নেতাদের সামনে পাওয়া যায় না। এখানে বলতে গিয়ে তারা বলেছেন যে দেখা গেছে অনেক বিজেপির সাংসদ আছেন, বিধায়ক আছেন, যাদের মানুষ তাদের কাজের সময় খুঁজে পাননি, তারা তাদের এলাকায় যাননি, অনেকেই ফোন ধরতে চান না, মানুষের সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যার ফলটা পেতে হয়েছে। এবং এই প্রসঙ্গে আরও কিছু বলা হয়েছে যে এই নেতাগুলোর জন্য মন্ত্রী তো বাদ দিন, সাধারণ এমএলএ এমপি এমএলএদেরও পাওয়া যাচ্ছে না, সাংসদদেরও পাওয়া যায় না, এরকম অভিযোগ প্রচুর আছে। এর ফলে কি হয়েছে, মানুষের সঙ্গে যে যোগাযোগ যে সরকারের বা দলের যে একটা মানুষের সঙ্গে যোগাযোগ সেটা কিন্তু ক্রমে কমে আসছিল, যার একটা বহিঃপ্রকাশ এই নির্বাচনে ঘটেছে। অর্থাৎ আরএসএসের মুখপাত্রে পরিষ্কারভাবে বিজেপির দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আপনাদের নেতারা, মন্ত্রীরা, বিধায়করা মানুষের সঙ্গে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন, যার জন্য মানুষ আপনাদেরকে এই শিক্ষাটা দিয়েছে, এই কথা বলেছেন। এরপরে আরেকটা বিজেপির যে নির্বাচনে যে একটা বিপর্যয় ঘটেছে, আরেকটা কারণ তারা তুলে ধরেছেন, সেটাও আরও গুরুত্বপূর্ণ। সেটা হলো যারা কংগ্রেস থেকে এসেছেন রাতারাতি তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। এর ফলে পুরনো কর্মীরা একটা মনক্ষুণ্ণ হয়েছেন, তারা ভেবেছেন তারা বঞ্চিত হচ্ছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে, এবং আরএসএসের যে মুখপাত্রের যে বক্তব্যটা, যে হঠাৎ করে একজন কংগ্রেস থেকে এসেছেন, আসার পরই তাকে টিকিট দেওয়া হয়েছে এবং যে মানুষটা দীর্ঘদিন বিজেপিতে করছে তাকে বঞ্চিত রাখা হয়েছে, এতে দলের কর্মী মহলে একটা ক্ষোভ দেখা দিয়েছে। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ কথা, যে কংগ্রেস থেকে যে ব্যক্তি এসেছেন বা অন্য কোনো দল থেকে যে ব্যক্তি এসেছেন, সেই ব্যক্তিটি 3-4 বছর আগে বা 2 বছর আগে প্রচণ্ড হিন্দু বিরোধী কথাবার্তা বলেছেন এবং এমনকি মুম্বাই কাণ্ডে যারা
আক্রমণ চালিয়েছিল তাদের পক্ষে পর্যন্ত কথা বলেছিলেন এবং হিন্দুত্ব বিরোধী নানা কাজকর্মে লিপ্ত ছিলেন, তাদেরকে বিজেপিতে আনা হয়েছে। এবং এদের কাছ থেকে একটা ক্ষমার প্রার্থনা পর্যন্ত করা হয়নি যে এই কাজটা করে আমরা ভুল করেছি বা আমার আগের দলের নেতার নির্দেশে আমরা কাজটা করেছি। তো স্বাভাবিকভাবেই যাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে হিন্দুত্বের স্বার্থে, তারা যখন বিজেপিতে এসেছেন এবং এসে দেখা যাচ্ছে সাংসদ বিধায়ক হয়ে যাচ্ছেন, তখন দলের অন্দরমহলে একটা কর্মী মহলে নিচুর তলায় একটা ক্ষোভ দেখা দেবেই, যেটা এই বিজেপির ক্ষেত্রে ঘটেছে। এটা কিন্তু আরএসএসের মুখপাত্র বলতে চাইছেন। তারপর যেটা বক্তব্য যে বিজেপি একটা পরিচিতি ছিল পার্টি উইথ দ্য ডিফারেন্স, অর্থাৎ বিজেপি অন্য দল থেকে আলাদা। কিভাবে আলাদা? বিজেপি দুর্নীতি করে না, বিজেপি হিন্দুত্বের ক্ষেত্রে কোনো আপোষ করে না, বিজেপি দেশের ক্ষেত্রে কোনো আপোষ করে না, এই ধরনের বিজেপি একটা সৎ চরিত্রের, এই ধরনের একটা ধারণা কিন্তু বিজেপির সম্বন্ধে প্রচলিত ছিল। এটা আরএসএসের দর্শক, এটা কিন্তু আমি বলছি না, আরএসএসের মুখপাত্রে যা লেখা আছে, চাইলে আপনাদের আমরা লিঙ্ক দিতে পারবো, আমি তার কথা বলছি। কিন্তু এখন বিজেপি হয়ে গেছে পার্টি উইদাউট ডিফারেন্স, অর্থাৎ কোনো আলাদা কিছু নেই বিজেপিতে। অন্য কংগ্রেস বা অন্য দল যেরকম, বিজেপিও সেরকমই একটা দল, এখানে আলাদা কিছু নেই। সামনা নয়, অর্গানাইজারের এই যে প্রতিবেদনে আরও কিছু কথা বলা হয়েছে। সবগুলো কথা এই প্রতিবেদনে আনা সম্ভব, আমাদের এই ক্ষুদ্র পরিসরে বা এই আলোচনায় আনা সম্ভব নয়। আমি কিছু কিছু মাত্র এনেছি, আরও কিছু আনবো। আরেকটা কথা হচ্ছে বিজেপির নেতৃত্বের যে ব্যর্থতা, অর্থাৎ এআই ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে এমন কিছু ভিডিও বাজারে ছাড়া হয়েছে যেটা হিন্দুত্ব বিরোধী বা বিজেপি বিরোধী, এইগুলোর মোকাবিলা কিন্তু বিজেপি করতে পারেনি। এসব ভিডিওর যে প্রভাবটা যে সমাজে পড়তে পারে, ভিডিওর মোকাবিলা বিজেপির আইটি ফিল্ড করতে পারেনি, যার জন্য এটাও একটা বড় কারণ। এইভাবে কয়েকটি কারণকে উল্লেখ করে অর্গানাইজারে বলা হয়েছে যে আপনারা এগুলো ঠিকঠাক করতে পারেননি, আগামীতে এগুলো ঠিকঠাক করতে পারলে আপনারা পারবেন। 3 নম্বর, যে বিভিন্ন সমাজের বিভিন্ন বর্গের মধ্যে যে একটা সমন্বয়, সেটা আনতে ব্যর্থ হয়েছেন বিজেপির নেতারা। এই নির্বাচনে একটা জিনিস লক্ষ্য করা গেছে, যেটা আবারও বলছি, এটা আমার বক্তব্য নয়, এটা হলো অর্গানাইজারের বক্তব্য, যে দলিত ভোট বিজেপি গতবার যে দলিত ভোট পেয়েছিল গত নির্বাচনে, এই নির্বাচনে 10% দলিত ভোট কম পেয়েছে। এই দলিত ভোট বিজেপি থেকে কমে যাওয়াটা একটা কিন্তু অশনি সংকেত, এটাই বলছে আরএসএসের মুখপাত্র। এবং তাদের কথা হলো দলিতদের সঙ্গে ঠিকমতো ব্যবহার করা হয়নি, ঠিকমতো তাদের সঙ্গে আলোচনা করা হয়নি, তাদের সঙ্গে রাখা হয়নি, যার জন্য এটা ঘটেছে। এটা একটা দলীয় নেতৃত্বের ব্যর্থতা। এবং সমস্ত কিছুর কারণ হলো যে ইসবার 400 পার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা আলোকিত মুখ, সেলফি তোলা, এসব করে ক্রমশই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে বিজেপি নেতৃত্ব জোর দেয়নি, যার জন্য এই বিপর্যয়টা ঘটেছে। এবং তারপরে আরেকটা বিষয় এখানে আনা হয়েছে, সেটা হলো এনসিপির এই যে মহারাষ্ট্রে অযথা এটা পলিটিকিং বা অযথা রাজনীতি করেছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা সরকার ভালোই চলছিল, পুরোপুরি সংখ্যাগরিষ্ঠ ছিল। এখানে অযথা শরদ পাওয়ারের দলটাকে ভেঙে অজিত পাওয়ারকে এখানে আনার কোনো প্রয়োজন ছিল না, যার ফলে শরদ পাওয়ার মহারাষ্ট্রের রাজনীতি এমনিতেই একটা সময় নিষ্ক্রিয় হয়ে যেতেন। কিন্তু অযথা শরদ পাওয়ারের দলে ভাঙ্গন ধরিয়ে অজিত পাওয়ারকে এনডিএ জোটে আনার ফলে মহারাষ্ট্রে একটা সিম্প্যাথি ওয়েভ বা একটা সহানুভূতির হাওয়া পেয়েছেন শরদ পাওয়ার, যার ফলে অনেকগুলো আসন হারাতে হয়েছে বিজেপি বা এনডিএ জোটকে। এভাবে একটার পর একটা বিজেপির ব্যর্থতা বা ভুল তুলে ধরা হয়েছে এখানে। আমি সবগুলো এখানে উল্লেখ করতে পারবো না, অনেক সময়ের ব্যাপার। এবং এটা বলে এবং আমি একটা কথা বারবার বলছি যে আরএসএসের মুখপাত্রে, এটা কিন্তু ধরুন কংগ্রেস বলছে না, সিপিএম বলছে না, বা মোদি বিরোধী কোনো সাংবাদিকের বা কোনো পত্রপত্রিকার এটা কোনো আর্টিকেল নয়। এটা হলো বিজেপির আইডিওলজিক্যাল বা আদর্শগতভাবে বিজেপির যে সংগঠনকে বিজেপির মা বলে আখ্যায়িত করা যায় বা বাবা বলে আখ্যায়িত করা যায়, সেই সংগঠনের মুখপাত্র অর্গানাইজার এটা লেখা হয়েছে। অর্গানাইজারে যখন কোনো একটা কথা লেখা হয়, তখন ভাববেন এটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পুরো অনুমতি নিয়ে, মোহন ভাগবতের অনুমতি নিয়ে, এবং এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বক্তব্য আমরা ধরে নিতে পারি।
আর প্রায় একই সময় মোহন ভাগবতের যে ভাষণটা একই সঙ্গে মিল খাচ্ছে, যদিও মোহন ভাগবতের ভাষণটা একটু অন্য সুরে ছিল। তিনি বিজেপির ভালো কাজের প্রশংসা করেছেন, যেমন গত 10 বছরে বিজেপি দেশে একটা আর্থিক স্থিতি আনতে পেরেছিল, বিদেশে ভারতের সম্মানকে অনেকটা উজ্জ্বল করতে পেরেছিল, এই ধরনের অনেক কথা তিনি এনেছেন। কিন্তু নির্বাচনে যেভাবে নির্বাচনের প্রচারে যেভাবে একটা সাধারণ মর্যাদা লঙ্ঘন করা হয়েছে সেটাতে তিনি ব্যথিত, সেটা বলেছেন। এবং বিরোধী ভাবতে হয়, দুশ্মন ভাবলে হবে না, কোথাও তিনি বলেছেন। এবং আকার ইঙ্গিতে তিনি অনেক বুঝিয়ে দিয়েছেন যে মণিপুর কাণ্ডে প্রধানমন্ত্রীর ভূমিকায় তিনি মোটেই খুশি নন, এবং মণিপুর যে আজকে জ্বলছে এর জন্য কেন্দ্র সরকার দায়ী, এটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। তো এই যে আরএসএস সংঘ প্রধানের বক্তব্য এবং অর্গানাইজারের যে প্রতিবেদন, এই দুটোকে যদি আমরা একসাথে মিলাই তাহলে বুঝতে হবে যে এবারের নির্বাচনের পর কিন্তু বিজেপির সঙ্গে আরএসএসের যে একটা স্বাভাবিক সম্পর্ক ছিল, একটা অভিভাবক এবং শিষ্যর যে সম্পর্ক ছিল, সেটাতে কিছুটা হলো ফাটল ধরেছে। আপনারা জানেন যে নির্বাচনের মাঝখানে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি সাক্ষাৎকারে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন যে এখন বিজেপি যথেষ্ট সাবালক, আরএসএসের সাহায্য তাদের দরকার নেই। এই কথাটাকেও কিন্তু ঘুরে ফিরে মোহন ভাগবত তার বক্তব্য এনেছেন, বলছেন হর ভাত চুনাও মে আরএসএসকে কি ঘিসেট রে ভাই, আপনারা নির্বাচনে আবার আরএসএসকে কেন টেনে আনছেন। এই কথাটি যে নাড্ডার উদ্দেশ্যে বলা, এটা পরিষ্কার। তো সব মিলিয়ে একটা আরএসএসের সঙ্গে বিজেপির যে একটা রাজনৈতিক জোট, বা যে বিজেপিকে যে আরএসএস যে পরামর্শ দিচ্ছে, কেন দিচ্ছে, হয়তো মৌখিক পরামর্শ মানেননি কেউ, তাই তাই সংগঠনের মুখপাত্রের মাধ্যমে দিতে হচ্ছে, প্রকাশ্যে বক্তব্য রাখতে হচ্ছে আরএসএস প্রধানকে। সুতরাং এটা একটা ভারতীয় রাজনীতির একটা তাৎপর্যপূর্ণ ঘটনা যে সংঘ প্রধান এ ধরনের মন্তব্য করেছেন, অর্গানাইজার এ ধরনের কথা বলা হয়েছে। যাই হোক, এই বিষয়টা আপনাদের তুলে ধরলাম, এবং এটা একটা রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত বেশি, এবং যে কথাগুলো অর্গানাইজারে বলা হয়েছে সেই কথাগুলো যে সঠিক সেটা আমরা বুঝতে পারি, কারণ এটা আমাদের এখানেও আমরা দেখেছি এ ধরনের ঘটনা ঘটতে। যাই হোক, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার।